আজ একটা ঐতিহাসিক দিন, 17 মে 1981 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 6 বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরে এসেছিলেন। 75-এর খুনিরা বঙ্গবন্ধু পুরো পরিবারটাকে 15 আগস্ট হত্যা করে। সৌভাগ্যক্রমে তারা দুই বোন শেখ হাসিনা, শেখ রেহানা সেদিন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা সেই 81 সালে ফিরলো, বারবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ 2024-এর 5 আগস্ট তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়। সেদিনও সৌভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে গেছেন বলে এখন বাংলাদেশ অপেক্ষা করতে পারছে তারা আবার কবে আসবেন। আমি বঙ্গবন্ধুর আদর্শে একজন হাঁটি হাঁটি পা পা করে বেড়ে ওঠা একজন তরুণ ছাত্র। আমি 80 সালে শিক্ষাবর্ষে আমি ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা, ওই সময় আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ছাত্র হিসেবে ভর্তি হই। আমি কিন্তু এখানে লেখাপড়ার গ্রাজুয়েশন নিইনি, এই কথাটাও বলে রাখা ভালো। পরবর্তী সময় আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে আমি ওখান থেকেই আমি গ্রাজুয়েশন নিই। আমি বঙ্গবন্ধুর একজন ভক্ত হিসাবে, অনুসারী হিসাবে, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমি তার আগের থেকে কাজ করি এই সংগঠনের সাথে। 1975 সালের 15ই আগস্টের পরে সেই সেই দুর্দিনগুলোতে, সেই যেদিন জাতির পিতা সহ বঙ্গবন্ধু সহ তার পরিবারের 18 জন সদস্যদেরকে হত্যা করা হয়, তারপরে আমি তখন ক্লাস 8-এ পড়ি। সেই হিসাবে অতটা সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে বেড়ে না উঠলেও জাতির পিতাকে, তার পরিবারের সবাইকেই বলা এক প্রকার বলা যায়, সবাইকে, শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, দুইজন ছাড়া বিদেশে থাকার কারণে তারা প্রাণে বেঁচে যায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দোয়ায়। বাকি সবাইকে তো নির্মম ভাবে হত্যা করা হয় খুনির দলেরা, খুনি মোস্তাক এবং জিয়া চক্র গংরা। তো সেই হত্যাকাণ্ডের প্রতি তীব্র ঘৃণা, ক্ষোভ এবং কষ্ট থেকে এই জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং হত্যাকারীদের বিচার হওয়া উচিত এবং এই পাপবোধ থেকে জাতিকে মুক্তি পাওয়া উচিত এবং সেটার দায় কেন যেন মনের অজান্তেই আমার বিবেকে নাড়া দিতে থাকে। সেই থেকেই জাতির পিতার প্রতি এবং যে অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের মাত্রাটা আমার নিজের বিবেকের কাছে অনেক বেড়ে যায় এবং সেখান থেকেই শুরু হয় খুনি, বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি মোস্তাক, জিয়া চক্র, রশিদ ফারুক চক্র এবং খুনের সাথে যারা জড়িত সেই খুনিদের বিরুদ্ধে আমাদের বাঙালির সন্তান হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে, তরুণ একজন ছাত্র হিসাবে, কিশোর হিসাবে আমাদের কিছু করা উচিত। এরকমটাই আপনি বলতে পারেন। বঙ্গবন্ধু কন্যার সাথে আপনি ঘনিষ্ঠ হতে শুরু করেন কোন সময় থেকে? সেটা উনি যখনই বাংলাদেশে ফিরে আসেন, সেই আপনি যে ইতিমধ্যে আপনি দেখিয়েছেন যে 1981 সালের 17ই মে উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। সেদিন থেকেই আপনি বলতে পারেন, সেদিন থেকেই যে সংস্পর্শে আমার আসার সুযোগ ওই সময় হয়নি, তবে আস্তে আস্তে ধীরে ধীরে এটা বেড়ে উঠেছে। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একসাথে দুইটি বিশ্ববিদ্যালয়ে তো পড়া যায় না, একটি বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি, যে কারণে আমি কিন্তু প্রতিটি মুহূর্ত বলাটা ঠিক হবে না, প্রতিদিনই কোনো না কোনো ভাবে আমরা মধুর ক্যান্টিনে গিয়েছি। ছাত্র রাজনীতির, ছাত্রলীগের রাজনীতির কেন্দ্র
বিন্দু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। সেখানে আমাদের যাওয়া হতো। আর জাতির পিতার বাসভবন, যে স্মৃতি বিজড়িত শ্রদ্ধার আমাদের স্মৃতিচিহ্ন 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে, সেখানে যা বঙ্গবন্ধু কন্যা আসতেন, কখনো কখনো থাকতেন। সে কারণে সপ্তাহে কমপক্ষে 5 দিন, পারলে প্রতিদিনই কোনো না কোনো একটা সময়ে 32 নম্বরে যাওয়া হতো। বঙ্গবন্ধু কন্যার একটা দর্শন, কথা বলা না, একটু দেখা পেলেও নিজেকে মনে হতো, অনুপ্রাণিত হতাম, ভালো লাগতো। এই যে যাওয়া আসার ভিতর দিয়ে কখন আমাদের মানে আমার তো একটা পরিচয় আছে, আপনি জানেন, সে কারণে পৈতৃক পরিচয়ের কারণেই আস্তে আস্তে চেনা জানা হয় এবং বুঝতে পারে আমরা সবসময় থাকি যত পাখির মতো তাকিয়ে থাকা, যেমন কর্মীরা আছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, এরকম অসংখ্য যেমন একজন লিখেছেন এখানে যে আপনারা তো একেবারে গ্রাসরুট থেকে উঠে আসা মানুষ, আস্তে বর্ণিত রাজনৈতিক জীবন গড়ে উঠলো, অনেক ইতিহাস আমরা জানি না, আপনার মাধ্যমে জানতে চান। বঙ্গবন্ধু কন্যা তার প্রবাস জীবনের কথা, দেশে ফিরে আসার কথা, প্রথম উপলব্ধির কথা, এগুলা অনেক কিছু শেয়ার করতেন আপনাদের কাছে, যেটা আমরা জানি না। কেমন উল্লেখযোগ্য কোনো ঘটনা? এটা আমার জীবনের ঘটনা না, এটা আমার জীবনে আপনি বলতে পারেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাস তার জীবনেরই ঘটনা হিসাবে আমি বলতে চাই। কারণ এটা আমার জীবনের একটা ঘটনা হলো এটা আসলে তাকে ঘিরে এ ধরনের অসংখ্য ঘটনা আছে। আপনি একটা জিনিস আমি বলি, তখন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভারতের 6 বছর উনি প্রবাসে কাটিয়ে ভারতের দিল্লিতে উনি, আপনি জানেন, তখন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে তিনি 75 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, শেখ রেহানা আর হাজবেন্ড ডক্টর এম এ ওয়াজেদ মিয়া এবং 2 শিশু পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, এদেরকে নিয়ে দিল্লিতে এসে আশ্রয় নেন। তো উনি বাংলাদেশে আসার পরে উনি তো এসে ওনার বাড়িতেও উঠতে পারেননি, কারণ 32 নম্বর তাকে ঢুকতে দেওয়া হয়নি, প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তো তার এইগুলো ঘটনাগুলো তো আমরা দেখেছি। 81 সালের যে ঐতিহাসিক 17ই মে যে ঝড় বৃষ্টি, যে একটা মনে হয় প্রকৃতি যেন ভেঙে পড়েছে, প্রকৃতির একটি কান্না মনে হতো, আমাদের হৃদয়ে ওভাবেই কাজ করেছে। সেটা তো একটা বিরাট ঐতিহাসিক ঘটনা। হতে পারে আমি মাটিতে মানুষের সাথে বৃষ্টিতে ভিজে ভিজে অন্য 10 জন সাধারণ মানুষের মতো আমি এসেছি, কিন্তু সেদিন যে লক্ষ লক্ষ মানুষের যে আর্তনাদ, লক্ষ লক্ষ মানুষের যে গগন বিদারী যে স্লোগান, যে উত্তেজনা, যে স্বপ্ন, তাকে ঘিরে বঙ্গবন্ধু কন্যা দেশরত্নর আগমনকে ঘিরে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, যে লক্ষ লক্ষ মানুষের যে ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে সেই সময় মানুষের ভিতরে গগন বিদারী স্লোগান উঠেছিল, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে, ঝড় বৃষ্টি আধার রাতে নেত্রী আমরা আছি তোমার সাথে। এ ধরনের অসংখ্য স্লোগান। এটা আমার মনে হয় এটাও সেই শুরুতেই এটা একটা ঘটনা, এবং এটা ওটা ঐতিহাসিক ঘটনা। এবং যারা সেই ওনার আগমনে, মাননীয় নেত্রীর বঙ্গবন্ধু কন্যার আগমনের ওই দিনটিতে যারা সেখানে অংশগ্রহণ করেছে, একটা ভাব গম্ভীর পরিবেশ, সেখানে আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল, কান্না ছিল,
আবেদন ছিল, সে এক অন্যরকম অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি জানেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর 24 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসর জামাত শিবির দোসরদের, জামাত শিবির, বিএনপি, এনসিপি দোসরদের 5ই আগস্টের হত্যাযজ্ঞের যে নির্মমতা, তার লক্ষ্য তো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। নাসিম ভাই, এই প্রসঙ্গে আমরা আসবো। আরেকটু জিনিস জানতে, যেমন উনাকে তো বিভিন্ন সময় হত্যার চেষ্টা করা হয়েছে। ঈশ্বরদীতে যে ট্রেনে গুলি হয়, ওই দিন ওই ট্রেনে আমিও মিডিয়া টিমের সঙ্গে ছিলাম। একটা ঘটনা, খুব আলোচিত ঘটনা, ধানমন্ডি 32 নম্বর বাড়িতে কিন্তু ফ্রিডম পার্টির লোকজন আক্রমণ করেছিল। সেই ঘটনাটা একটু শেয়ার করবেন? আমি সেদিকে আঘাতছিলাম আর কি। আপনি যে ঘটনাগুলো, যে 21 বার তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, আক্রমণ করা হয়, সরাসরি হত্যা করার, তার দুই একটি ঘটনা বলার ভিতরে আপনি মনে করিয়ে দিলেন। আমি কেবল শুরু করেছিলাম যে তার একটা, আপনি যেটা উপস্থিত ছিলেন সেটা, সেখানে আমিও ছিলাম। আপনি জানেন চলন্ত, আমরা আগে থেকে কিভাবে যেন একটা আওয়াজ আসতেছিল যে এখানে আক্রমণ হতে পারে, ওইখানে আক্রমণ হতে পারে, সেই যাত্রাটা ছিল। তো ট্রেন চলছে, ট্রেনের উপরে, চলন্ত ট্রেনের উপরে আক্রমণ হতে পারে, এটাও কি কল্পনা করা যায়? সেটা আপনি দেখেছেন সেখানে আপনাদের সাথে সেই ট্রেনে। তো আপনারা ছিলেন, ফটো সাংবাদিকরা ছিল, আমার মনে আছে। আপনারা নিজেরা ওই গুলির আক্রমণে, গুলি বোমার আক্রমণ ভয়ে ট্রেনের নিচে মাটিতে, ফ্লোরে, চলমান ট্রেনের ফ্লোরে এইভাবে গড়াগড়ি খেয়ে নিজের, আপনাদের, আমাদের কেউ কেউ ট্রেনের ওই আসলে নিচে আশ্রয় নিয়ে জীবন বাঁচাবার যে চেষ্টা, ফটোগ্রাফার বন্ধু কিন্তু ওই ছবিটাও তুলেছিলেন কিন্তু তখন। ওই যে আমাদের স্বপন সরকার দাদা আছেন ফটো সাংবাদিক, তিনি সেই ছবিগুলো তুলেছিলেন। হ্যাঁ, সাংবাদিকদের যে কিভাবে জীবন বাঁচাচ্ছে। তো সেটি বলেন আপনি, এটাও তো সেই আক্রমণ যেভাবে হয়েছিল, সেই আক্রমণে তো আল্লাহই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রক্ষা করেছে। আমরা কিভাবে ট্রেনের দরজার সামনে, আপনাদের দলের নেতা কর্মীরা অনেকেই ট্রেনে যারা ছিল সফর সঙ্গী, তারা সেখানে মানব ঢাল করে কিন্তু দাঁড়িয়েছে। এমনকি কিছুক্ষণের ভিতরে পৌঁছার সাথে সাথে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ মিছিল করে আবার এগিয়ে এসেছিল। আমার মনে হয় এটা তো আপনি নিজেই জানেন। তো এ ধরনের ঘটনা, তাকে যাইতে দেওয়া হবে না কোথায়? নর্থ বেঙ্গলে ঈশ্বরদীতে তৎকালীন মন্ত্রী কে ছিলেন? তো বিএনপির যিনি মন্ত্রী ছিলেন, বিএনপি নেতারা সেই আক্রমণ করেছিল। এবং একইভাবে আপনার 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, যেই বাড়িটি জাদুঘর করে বাংলাদেশের মানুষের জন্য দান করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানা, সে বাড়িটি এখন নেই, ধ্বংস করেছে ফ্যাসিস্ট ইউনূসের দোসররা এবং তার নির্দেশে বিএনপি, জামাত শিবির, এনসিপিরা বুলডোজার চালিয়ে। তো সেই বাড়িতে একটা কক্ষে ওনারা আসতেন, বঙ্গবন্ধু কন্যা বসবাস করতেন ও কাজ করার জন্য কিছু সময়। তখনও কিন্তু জাদুঘর হিসাবে এটা প্রস্তুত হয়নি। তো এরকম একটা সময় 15ই আগস্টকে সামনে রেখে পোস্টার লাগানো, দলীয় নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে, পোস্টার করছে শোক দিবস পালনের জন্য। এরকম এক সময় 27 নম্বর লেকের ওপারে, 32 নম্বরের থেকে লেকের ঠিক ওই পারে, সেখান থেকে এসে ফ্রিডম পার্টির অফিস থেকে এসে পরিকল্পিতভাবে 32 নম্বরের সামনে গাড়ি, হোন্ডা, স্কুটারে করে এসে আক্রমণ করা হয়। 32 নম্বরে বঙ্গবন্ধু কন্যাকে আক্রমণ করা হয় তাকে হত্যা করার জন্য। সেখানে পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য ছিল এবং আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা ছিল, আমিও একজন সেখানে উপস্থিত ছিলাম। আমরা আরো অনেক নেতাকর্মীরা, আমরা ওই 15ই আগস্টকে সামনে রেখে নানান কাজের সাথেও অনেকে আসা যাওয়া করতেছে। এরকম একটা মুহূর্তে এসে হঠাৎ গ্রেনেড নিক্ষেপ, উপর যেমন 32 নম্বরের
গেটের বাইরে থেকে কমান্ডো স্টাইলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে যুক্ত তৎকালীন সময়ে ফ্রিডম পার্টি নামে বঙ্গবন্ধুর হত্যাকারী খুনিদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। তারা আক্রমণ করে, উপর্যুপরি গ্রেনেড নিক্ষেপ করে, তারা গুলি করে এবং তারা গেটের উপরে আক্রমণ করে, বোমা নিক্ষেপ করে এবং অনেকগুলো অবিস্ফোরিত গ্রেনেডও উদ্ঘাটিত হয়েছিল। আপনি জানেন সেই হত্যাকারীদের কিন্তু সেই আক্রমণকারীদেরকে কিন্তু কোনো বিচার করা হয়নি। তখন মামলাটাও ঠিক মতো নেওয়া হয়নি, মামলার রেজাল্ট ডায়েরি যেগুলো করা দরকার করেনি। বহু বছর পরে সেই মামলার মনে হয় বিচার প্রক্রিয়া চালু হয়েছে, অর্থাৎ খুনিদেরকে রক্ষা করার জন্য, খুনিদেরকে তারা খুন করবে, তাদেরকে তৎকালীন এরশাদ সরকার, উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং তাদেরই প্রশ্রয়ে, তাদেরই সর্বাত্মক সহযোগিতায় ফ্রিডম পার্টি, কর্নেল বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি ফারুক রশিদরা রাজনীতি করার সুযোগ পায় এবং নির্বাচন করার সুযোগ পায়। সেই সুযোগেই তারা 32 নম্বরে বঙ্গবন্ধু কন্যাকেও হত্যা করার আক্রমণ করে এবং তারা যদি সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মী সহ আরো অনেকে আমরা ছিলাম সেই বাড়িতে, সেই থাকার কারণে কিন্তু সেদিন এবং পুলিশ বাহিনীর ওই সময়টাতে পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য কিন্তু বাড়িতে পাহারা থাকতেন। উনি তখন বোধহয় বিরোধী দলীয় নেত্রী হিসাবে ছিলেন। যাই হোক, ওই পুলিশ প্রহরা পেত, তারাও কিন্তু কাজ করে। কিন্তু মূলত 2-4 জন পুলিশ তাদের যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রচেষ্টায়, দোয়ায় সেদিন কিন্তু প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এবং এই খুনিদেরকে প্রশ্রয় পরবর্তী সময় বহু বছর দিয়েছে, এরশাদ সাহেবের সময় দিয়েছে, পরবর্তী সময় বেগম খালেদা জিয়া বিএনপি প্রধান, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও কিন্তু এই খুনিদের বিচার করেননি, বিচার হয়। তো এগুলো ঘটনা সেই আপনি বলতে পারেন বড় ঘটনা ছিল একটা চিটাগাংয়ের হালদিঘি ময়দানে 24শে জানুয়ারি 24শে জানুয়ারি একটা ঘটনা, আর হচ্ছে পরে সবচেয়ে বড় ঘটনাটা হচ্ছে 21শে আগস্টের ঘটনাটা তো চট্টগ্রামের ঘটনার সময় আমার একটা পরীক্ষা ছিল, যে সেদিন পরীক্ষা থাকার কারণে যে কোনো ভাবেই হোক আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জেনে যান। তো আমার আগ্রহ, উনি জেনে যাওয়ার বললো যে না, তোমার পরীক্ষা আছে, তুমি পরীক্ষা দাও, তুমি পরীক্ষা গ্যাপ করো না, তোমার যাওয়ার দরকার নেই। সে কারণে ওই প্রোগ্রামে অংশগ্রহণ আমি করতে পারিনি। 21শে আগস্টে তো আমি নিজে একজন ক্ষতিগ্রস্ত ভিকটিম, আমার সারা শরীরে রক্তাক্ত, সারা শরীরে স্প্লিন্টার, ক্ষত বিক্ষত। আমি তো লাইফ সাপোর্টে চলে গিয়েছিলাম, কমায় চলে গিয়েছিলাম। যাই হোক, এটা তো আমার, সেখানে তো আমাদের নারী নেত্রী, আওয়ামী লীগের নেত্রী আইবি রহমান জীবন দেন এবং আমরা তো তার একসাথেই ছিলাম। আমাদের 22 জন নেতাকর্মী সেখানে সরাসরি ওই স্পটে জীবন দেন। অসংখ্য নারী, পুরুষ, ছাত্র, যুবক, বৃদ্ধরা ওখানে ক্ষত বিক্ষত হয়। আমার তো মনে হয় কম করে হলো 5 শতাধিক আমরা নেতা কর্মী এবং সবচেয়ে বেশি নারী সেদিন আহত হয়েছিল। কারণটা হলো তাদেরকে, এটা তো প্রকাশ্যে দেবালোকের এই সভাটি ছিল, প্রকাশ্যে শান্তি সমাবেশ, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের জন্য সারা দেশে, আপনি মনে থাকারই কথা আপনার, যে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী তিনি গিয়েছিলেন সিলেটের শাহজালাল মাজার জিয়ারতে। সেখানে তার উপরে আক্রমণ করা হয়, গ্রেনেড, সেখানে বোমা নিক্ষেপ এবং গ্রেনেড নিক্ষেপ করা হয়
এরকম আমাদের সুরঞ্জিত সেনগুপ্তর উপরে হামলা করা হয়, গ্রেনেড নিক্ষেপ করা হয়। একইভাবে শাহ এম এস কিবরিয়াকে, তখন বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, শাহ এম এস কিবরিয়াকে নির্মম ভাবে আক্রমণ করে গ্রেনেড নিক্ষেপ করে হত্যা করা হয়। একইভাবে আসান, আমাদের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা, সংসদ সদস্য আসানুল্লাহ মাস্টারকেও কিন্তু নির্মম ভাবে হত্যা করা হয়। এগুলো কোনো হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। খুলনার মঞ্জুরুল ইমামকে নির্মম ভাবে হত্যা করা হয়। খুলনার আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বিশিষ্ট আইনজীবী, একজন অন্য ধরনের, আপনার মমতাজউদ্দিন নাটোরের, তাকেও গুলি করে হত্যা করা হয়। সেই সময় মঞ্জুরুল ইমাম খুলনার যিনি ছিলেন, অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, উনি একজন প্রবীণ আইনজীবী এবং আমাদের মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। তো মমতাজউদ্দিন আমাদের নাটোরের এমপি ছিল, একজন শিক্ষক, তাকেও নির্মম ভাবে হত্যা করা হয়। এগুলো কোনো হত্যাকাণ্ডের কি বিচার কিন্তু বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জামাতও কিন্তু তাদেরকে সমর্থন দিয়েছিল। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জামাতের সমর্থনেই কিন্তু সেই সময় তার সরকার গঠিত হয়েছিল। তো এ ধরনের নির্মমতা, এ ধরনের নৃশংসতা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা পড়েছে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পড়েছে। আপনি 21 আগস্টের যে হামলাটির মূল লক্ষ্যই তো ছিল দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা। তিনি ছিলেন প্রাইম টার্গেট খুনিদের, এবং সেই খুনিদেরকে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে রক্ষা করা হয়েছে। তাদেরকে নীল নকশা করে ঠান্ডা মাথায় সেই প্রকাশ্য দিবালোকে ডাকা শান্তি সমাবেশ শেষে শান্তি মিছিল হবে, সেই মিছিলে যাতে করতে না পারে, সন্ত্রাস বিরোধী সভা করতে বাধা দেওয়া হয়, তখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং তাদের পৃষ্ঠপোষকতা সেই মামলাও নেওয়া হয়নি, এমনকি আলামত নষ্ট করে ফেলা হয়েছে। সেদিন আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ মেহেরবানিতেই কিন্তু যিনি আমাদের নেত্রী, 21 আগস্টের ঘটনা আমি তখন ইয়েতে জনগণকে রিপোর্ট করেছিলাম। ওই ঘটনার আগে হাওয়া ভবনে তারেক রহমান প্রতিদিনই কিন্তু মিডিয়া তার নিউজ থাকতো, এটা করেছে নানা নিউজ থাকতো, কিন্তু ওই ঘটনা সাজিয়ে 3 দিনের জন্য তিনি কক্সবাজার চলে যান এবং ওই 3 দিন তার কোনো নিউজ আসে নাই। পরে তো যেটা মুফতি হান্নানের জবানবন্দিতে আমরা সেটা শুনলাম, পরে মুফতি হান্নান বলা হাওয়া ভবনে কিভাবে মিটিং করেছিল, কিভাবে গ্রেনেড এসেছিল, সব তো মুফতি হান্নানের জবানবন্দিতেই আছে। সেটাই, শুধু ওইটা না তো, মুফতি হান্নানের জবানবন্দিতে। এবং এই হত্যাকাণ্ডের বিচার আমরা তো তখন পাইনি, আমরা তো তখন আদালতে যে মামলা দায়ের করতে দেওয়া হয়নি, এবং আলামত নষ্ট করেছে এই তৎকালীন বিএনপি সরকার, আলামত নষ্ট করেছে। আপনি মনে আছে, একজন জাস্টিস জয়নুল আবেদিন মার্কা একটা জাস্টিসকে দিয়ে তদন্ত করিয়ে তিনি এই হত্যাকাণ্ডের দায়, পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারত প্রতিবেশী রাষ্ট্রের উপর মানে প্রকারান্তরে ভারতবর্ষের, ইন্ডিয়ার কথা বলে তিনি একটা তার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিলেন, যেটা হাস্য রসের সৃষ্টি করেছিল। তো সেই ঘটনাটা হলো সেই হত্যাকারীদেরকে, যারা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, 22 জন নেতাকর্মী জীবন দিয়েছে, আইবি রহমান জীবন দিয়েছে, শত শত নেতাকর্মী ক্ষত বিক্ষত, যাদের সেই গ্রেনেডের স্প্লিন্টারের যন্ত্রণায় এখনো তারা ধুকে ধুকে মরছে। সেই হত্যাকাণ্ড, সেই আক্রমণকারীদেরকে যারা এর সাথে যে তাদের তো আজকে মুক্ত, তারা বিচারের রায় মানে না, আদালতকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতাকে ফ্যাসিস্ট ইউনূস তাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো 21 আগস্ট গ্রেনেড হামলা কি হয়নি? এতজন মানুষ মারা গিয়েছে, তারা কি বিচার পাবে না? এবং যারা আমরা ক্ষত বিক্ষত হয়েছি, আমাদেরও তো মৃত্যুর মুখেই আমরা পড়েছিলাম, আমরা বেঁচে গিয়েছি, সেই ক্ষত নিয়ে তো আমরা এখনো বেঁচে আছি।